আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শেখ ফরিদ ভাই, আজকে যে সংবাদটি নিয়ে আমরা খুব বেশি আলোচনা হতে দেখছি এবং আলোচনা হওয়ার মতোই সংবাদ, আওয়ামী লীগ ফিরলে এই 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 যে লুটপাটকারী তাদের কি হবে, মারামারি হলে সাধারণ মানুষের কি হবে, আপনি কি প্রেডিক্ট করেন বলে আমাদের জানাবেন আর কি। আপনি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ সংঘর্ষ অনিবার্য। হুম। কারণ একই সাথে ওই যে কমরেড মঈনুদ্দিন খান বাদল সংসদে বলেছিলেন, ধর্ষক আর ধর্ষিতা একসাথে এক পথে চলতে পারে না। খুনি আর ভিকটিম, তার পরিবার একসাথে চলতে পারে না। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে একসাথে চলার আর পরিবেশ নেই, মুখোমুখি হবে। এই যে প্রতিদিন আওয়ামী লীগের লোক মারা যাচ্ছে, প্রতিদিন প্রতি মাসে, এই যে আশকের সর্বশেষ রিপোর্ট শুনলেন, সর্বশেষ আইন ও সালিশ কেন্দ্রের, তাদের ভাষাতেই 61 জন মারা গেছে। এই 61 জনের মধ্যে কিন্তু 50 জনই আওয়ামী লীগ করা মানুষ, তারা জেলে মারা গেছে। আর জেলের বাইরে কত মারা, হ্যাঁ, প্রতিদিন 10 থেকে 12 জন লোক কমপক্ষে মারা যায়, মানে হত্যা হয়। তার মধ্যে কিন্তু 7-8 জনই হচ্ছে আওয়ামী লীগের মানুষ। তো তারা এই যে যে বছর 2 বছর যাবত নির্যাতিত নিপীড়িত হলো, তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। তারা ভেবে দেখেছে এইভাবে মার খাওয়ার চাইতে, এইভাবে মারা পড়ার চাইতে। আর আপনি এও জানেন যে একটা নিউজ এসেছিল যে একটা আওয়ামী লীগের নেতার স্ত্রীকে ছাত্র দলের নেতা 1 বছর যাবত ধর্ষণ করতেছে, তার স্বামীকে মুক্ত করবে বলে। আপনি এটা তো একটা দেখলেন, এরকম তো হাজার হাজার ঘটনা আছে রে ভাই। তো তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের আর পিছনে তাকানোর আর জায়গা নেই, মুখোমুখি হবে। আর শেখ হাসিনা কেন আসবেন? কারণ তিনি দেখেছেন যে তার জীবন, তার পিতা এই দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি কেন পিছিয়ে পড়ে থাকবেন? আর তার চাওয়ার পাওয়ার কি আছে? তিনি বঙ্গবন্ধুর কন্যা, তারপরে তার চাওয়ার পাওয়ার কিছু নাই। তারপরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আর কি চান তিনি? তারপরে তিনি বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী, তার আর কি চাওয়া পাওয়া? তারপরে এই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। সুতরাং তাকে তো ফিরে আসতেই হবে। এই দেশের জনগণের মুখে ভাত তুলে দেওয়ার জন্য তাকে আসতে হবে। তিনি আওয়ামী লীগের জন্য আসতেছেন বলে আমি বিশ্বাস করি না, তাহলে সাহসী তিনি পেতেন না। শুধুমাত্র আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কারণে তিনি দেশে ফিরতেছেন, এটা আমি মানি না। এটা একটা কারণ হতে পারে। আমি বিশ্বাস করি এই দেশের সাধারণ জনগণের মুখে ভাত কাপড় তুলে দেওয়ার জন্য তিনি আসতেছেন। সংঘর্ষ হবেই, এবং সেইখানে অনেক জানমালের ক্ষয় হবে, কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আমি চিন্তিত যে সেই পরিমাণটা কি হবে এটা আমি বলতে পারতেছি না। সেই পরিমাণটা আমাদের ধারণার বাইরেও হতে পারে, সে পরিমাণটা কম হতে পারে। সেটা নির্ভর করে এই বাংলাদেশের আধা পাকিস্তানি হয়ে যাওয়া সেনাবাহিনী কি ভূমিকা নেয়। সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিরোধ করতে যায় তাহলে সংঘর্ষ ভয়াবহ রকম হবে। আর সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে না যায়, আওয়ামী লীগকে ঠেকাতে না যায়, তাহলে সংঘর্ষটা খুব বেশি বড় পর্যায়ে যাবে না। কারণ জামাত আর এনসিপি তো পালায় যাবে সাথে সাথেই। তখন এরা জঙ্গিবাদী কিছু লোক আর কিছু বিএনপির নেতার সামনে আসবে, কিন্তু তারা 72 ঘন্টা টিকতে পারবে না আওয়ামী লীগের সামনে, সাধারণ জনগণের সামনে। কারণ এইবার জনগণকে সাথে পাবে না বিএনপি, এইবার জনগণকে সাথে তো জামাত পাওয়া প্রশ্নই আসে না। আর আমার ভাবির পোলারা তো হলো হাতে গোনা। আমাদের এই ন্যাশনাল কটকটি পার্টি, আমার ভাবির পোলা কয়টা? সারা বাংলাদেশে 100, 200, 300, 400, 500 বড় জোর, এর উপরে না। তো যখন শেখ হাসিনা ফিরবেন, যারা প্রভু রাষ্ট্র তারা এই ঝুঁকি নিবেন যে শেখ হাসিনার হাতে যদি ক্ষমতা চলে যায় তখন তাদের উপায় কি? তাদের তো ব্যবসা 18 কোটি মার্কেট নষ্ট হবে। এবং শেখ হাসিনা তো শুধু নিজের ক্ষমতাতে আসবেন না, জনতার ক্ষমতা, তার ক্ষমতা পাশাপাশি এরা যেমন কারো ক্ষমতা কাঁধে ভর করে আসছে, শেখ হাসিনা হয়তো কারো কাঁধে ভর করে আসবেন না, কিন্তু কারণ কোনো না কোনো দেশের সহযোগিতা তো অবশ্যই নিবেন। আর সেটা যদি কেউ যদি মনে করে শুধু ভারত, তাহলে সে তো বোকার স্বর্গে বাস করতেছে। জি, এখানে বেলা মেন্টালের একটি মেন্টাল তিনি একটি কমেন্ট করেছেন যে কুইন উইল বি ব্যাক সুন। এই যে ধরেন সমর্থকদের কিন্তু ব্যাপক উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আপনি বিশ্বাস করেন এইবার কি ঘটবে জানেন না স্যার? মানে এইবার আমার ধারণা অসংখ্য নারী, যা মানুষ দেখে নাই মিছিলে, এইবার দেখবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে যাবে। লাখো লাখো নারী ঘর থেকে বের হয়ে আসবে। কেন জানেন? কারণ ওই যে নারীটাকে বিএনপির লোক তাকে বেজ্জতি করেছে, যার কন্যাকে বেজ্জতি করেছে,
তারা ঘর থেকে বের হয়ে আসবে, বা যে নারীটা বেজ্জতি হয়েছে সেই নারীটা কিন্তু বের হয়ে আসবে। কেন জানেন? সে জানে এমনিও গেছি অমনিও গেছি, এমনিও বিপদ আছে অমনিও বিপদ আছে। আর আওয়ামী লীগের কথা আমি 1 বছর 1.5 বছর আগে বলছি যে সাঁতারের উপরে তো পানি নাই, আওয়ামী লীগকে মুখোমুখি হতেই হবে। ভাই এই জামাতিরা হেফাজতিরা আমার ভাবির পোলারা ক্ষমতা সহজে ছাড়তে চাইবে না, এটা আমরা জানি। এরা দেখবেন চেঁচামেচি এখন শুরু করছে। শেখ হাসিনা সবাই মাত্র কালকে রয়টারে এসেছে, আজকে থেকে চেঁচামেচি শুরু করেছে। ডিসেম্বরের 1 তারিখ আসার আগে দেখবেন এদের গলা শুকিয়ে আসবে আস্তে আস্তে, দেখবেন এরা ভাগতে থাকবে। আপনি নিশ্চিত থাকেন, এটা আপনিও ভালো করে জানেন, এরা বৈধভাবে অবৈধভাবে ভাগতে থাকবে, পালাইতে থাকবে। আর ভিসা তো দেখবেন আপনি আপনি আমার সেটা ভালো পারবেন, এদের খোঁজ নিয়ে এদের ভিসা সমানে ভিসা করবে আর ভাগতে থাকবে। কারণ একটা একটা রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা আলতু ফালতু কথা বলার সুযোগই নাই, সুযোগই নাই। মানুষ না, আর এটা বলবেও না, আর তারা সুনিশ্চিত না হয়ে এটা ছাপবে না। অনেক বিষয় আছে যে 1 ঘন্টা কথা হয়েছে, আমরা যে আর্টিকেলটি পড়েছি সেটা সর্বসাকুল্যে 10 মিনিটের একটা আলাপচারিতা, তো বাকি 50 মিনিট কি আলাপচারিতা হয়েছে। এবং সাংবাদ রয়টার্সের মানে যিনি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানে ইন্টারভিউ নিচ্ছেন, এটা তো আর মানে খেলা না, মানে নিচ্ছেন যেহেতু অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তিনি কনভিন্সড, যিনি ইন্টারভিউটি নিয়েছেন তিনি কনভিন্সড, তাই এটি তারা প্রচার করেছে। এখন আপনি ঠিক বলেছেন যে কোনো কোনো নেতার তো মানে কোনো কোনো দেশ নিশ্চয়ই এটা ইয়ে করেছে, আর সাঁতারের উপরে পারে নেই, এটা খুব দারুণ একটা উদাহরণ। কারণ হ্যাঁ, আপনি যখন সাঁতরাবেন তখন এটা সমুদ্র হোক, এটা নদী হোক বা পুকুর হোক, আপনাকে সাঁতরাতেই হবে। তো এইটার উপরে আর কিছু নাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন যেগুলো হয়েছে, এটা 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 তো নিঃসন্দেহে, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে প্রায় 2200-2500 মানুষ আমাদেরকে দেখছেন শেখ ফরিদ ভাই ইউটিউব চ্যানেল এবং আমারটি মিলিয়ে। তো আমি তো দর্শকদের জিজ্ঞেসই করবো যে আপনারা কি মনে করেন নির্যাতনের শিকার আপনি কতগুলো ঘটনা দেখেছেন, লিখতে পারেন, এবং শেখ হাসিনা ফিরবেন কিনা সেই মতামত আপনিও এখানে দিতে পারেন, আমরা কমেন্টগুলো দেখানোর চেষ্টা করবো। শেখ ফরিদ ভাই, এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার উদাহরণটি দিলেন, সাঁতারের উপরে পানি নাই, আসলে এই ভয়টা কি এই জামাত শিবির রাজাকার বা এদের বিভিন্ন টিম এ বি সি টিম, যেমন এনসিপি আছে, যেমন এবি পার্টি আছে, আরও কয়েকটা নামে বেনামে, এবং তাদের কিছু ছেড়ে দেওয়া ছাগল আছে, ওই ব্যারিস্টার ফুয়াদ, আরেকটা আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই ধরনের এরা কোথায় যাবে, কি করবে? তারেক জিয়া বা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করবেন? মানে শেখ হাসিনা ফিরলে তো তাকে কোনো একটা জেলে রাখতে হবে, সেরকম জেল তো নেই, সাধারণ কয়েদিদের সাথে তাকে রাখা হবে। শেখ হাসিনাকে জেলে রাখার সুযোগ নাই, নাই না, এটা আমি অনেকেই বলেছে। মানুষ রাস্তায় নেমে আসবে, মানে তাকে হাউস অ্যারেস্ট রাখতে হবে। আমি আপনাকে বলে দেই, শেখ হাসিনা আত্মসমর্পণ করতে আসতেছেন নাকি আত্মসমর্পণ করাতে আসতেছেন, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। কি বলেন আপনি? ওটা তো তার স্লোগান। মানে এয়ারপোর্ট থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না থানা, জেলে বা কোথাও? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষমতাই নাই তাদের। তিনি যখন বাংলাদেশের নামবেন, এয়ারপোর্টে নামতে দিবে কিনা সন্দেহ আছে। যদি নামে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবেন নাকি আপনি? মিনিমাম একেবারে যদি নাও হয় 25 থেকে 30 লক্ষ লোক তার সাথে থাকে, আপনি ওই লোকটাকে কেমনে নিয়ে যাবেন আমাকে বুঝাই বলেন। 25 থেকে 30 লক্ষ লোক যদি শেখ ফরিদের জন্য আসে, আপনি তাকে জেলে দিতে পারবেন? তাহলে কোথায় শেখ হাসিনা 4বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ধরে ফাঁসি দিবেন? আর তিনি কি জেল খাটার জন্য আসতেছেন, আত্মসমর্পণ করানোর জন্য? আমার বিশ্বাস হয় না। শেখের বেটি আত্মসমর্পণ করার জন্য আসে নাই, আত্মসমর্পণ করানোর জন্য আসবে। এই জামাতকে আত্মসমর্পণ করাবেন আবার। আর ভাবির পোলাদের বাদ দেন কথা, এগুলো ওই টাকলা ফুয়াদ মুয়াদ এগুলো খুঁজেই পাবেন না। এরা এমনও বলতে পারে আমরা তো ইউনুসের কথা এগুলো বলছি, আমাদের তো ওয়াকার বন্দুক ধরে রাখছিল তাই এগুলো বলছে, আমরা তো এগুলো বলি নাই। অলরেডি আপনি দেখেছেন না, বলছে আমরা তো কিচেন ক্যাবিনেটে আমরা ছিলামই না, আমরা কিছু জানি না, দুধ ভাত খাই। তারপরে কি বলেছে আসিফ স্যার? বলছে আমি তো কিছু জানি না, সব ইউনুস করছে। এরা সবাই তখন কি বলবে জানেন? এগুলো তো ইউনুস দেয়। আর অলরেডি কিন্তু জামাত বলা শুরু করেছে যে নির্বাচন ষড়যন্ত্র, বিএনপি এবং ইউনুস ষড়যন্ত্র করছে। মনে আছে আপনার? এ বলে শুরু করছে জামাত। একটা জিনিস আপনাকে বলি, জামাত তখন কি করবে জানেন? যে কোনো ভাবে আওয়ামী লীগের সাথে আপোষ করে টিকে থাকার চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগ আসার পরে বিএনপির উপরে যে ঝড় তুফান শুরু হবে, এটা তো আপনি বুঝতেই পারতেছেন। কারণ বিএনপি বড় গাছ। ওরা কিন্তু অনেকে ওই হাদি ফাউন্ডেশন থেকে বের হয়ে যাচ্ছে, কে যেন কি যেন করতেছে। আর ইসলামিক সন্ত্রাসীগুলোর তো একটা ভালো অজুহাত আছে, কিছু ইনকালাব মঞ্চ থেকে ভাগতেছে। হ্যাঁ, এদের তো একটা ভালো অজুহাত আছে, কিছু হইলেই যেমন এরা বলৎকার করে ধরা পড়লে বলে জিনে আমার এটাতে করাইছে, এখন শয়তানে করেছে, এগুলো হয়তো বলবে। কিন্তু আমার প্রশ্ন এখানে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বড় অংশ ছিল কিন্তু আল্লামা লীগ, তারা যদিও এখন অনেকে, এদের উদ্দেশ্যে একটু ভালো করে প্রশ্নটা বুঝবেন। তারা যখন সাইদি রাজাকারকে
মৃত্যুদণ্ড দেওয়া হয় তারা বলেছে না, সাইদি সাহেব ভালো মানুষ, আর বাকিগুলো রাজাক সাইদি সাহেব ভালো মানুষ। যখন সাইদিকে চাঁদে দেখা গেছে তখন জামাত শিবির যে নৈরাজ্য শুরু করেছিল, সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর আক্রমণ করেছিল, প্রায় 20 জন মানুষকে হত্যা করেছে, অসংখ্য দেশের সম্পদ নষ্ট করেছে, তখনও কিন্তু আওয়ামী লীগেরদেরকে আমি চুপ থাকতে দেখেছি। কারণ তার আমি চিটাগং একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, এবং আমি তখন আমার সহপাঠীদেরও দেখেছি তারা বিশ্বাস করেছে, কেউ কেউ আবার একই লোক আমাদের সাথে গণজাগরণ মঞ্চেও গেছে, হে একই লোক আবার বিশ্বাস করছে সাইদি সাহেবকে চাঁদে দেখা যাচ্ছে। আমি মুখ ফসকে ওই সময় বলে ফেলেছি যে হ্যাঁ ওইখানে তো একটা দড়িও দেখা যাচ্ছে। তখন সবাই আমার আশেপাশে আমার বিরোধী, মানে আমি পরে বললাম এটা কি করলাম, মানে আমি তো ভাই জলে থেকে কুমিরের সাথে পাঙ্গা নেব না, বাঘের সাথে জঙ্গলে বসে পাঙ্গা নেব না, কারণ এই ধরনের মূর্খ মানুষের হাতে মরে যাওয়ার শখ বা ইচ্ছা কোনোটাই আমার নাই, এবং আমি এটা চাইও না। এবার কথা হচ্ছে শেখ ফরিদ ভাই একটু খেয়াল করেন, আল্লামা লীগাররা এখনো আছে। এই যে শেখ হাসিনার পতনের পর আজহারি এসে কি বলেছিল, রাজাকারের দিন শেষ, এখন রাজাকার এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। ওর মতো আমি ইংরেজি বলতেও পারি না, আল্লাহ যদি থাকতেন আমি বলতাম যে আল্লাহ আমার বাঁচাও, এই ধরনের ইংরেজি বলাইও না আমাকে দিয়ে। তো ওর অ্যাকসেন্টে আমি বলতে পারলাম না, কপি করতে পারলাম না, বাট আপনারা জানেন আওয়ামী লীগের কিন্তু হারে হারে টের পাইছে যেই ধরনের এই মোল্লা মুন্সি, যাদেরকে তারা দুধ কলা খাওয়াইছে, যাদেরকে গা টিপে দিছে, একটু বলাৎকার করতে দিছে, একটু মাদ্রাসা চাইছে, রেলের জমি দিয়ে দিছে, মানে যা চাইছে, মডেল মসজিদ বানিয়ে দিছে, তারা কিন্তু তাদের সাথে আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছে এই মোল্লা মুন্সিরা, দোমুখ মোল্লা মুন্সি। জামাত শিবির রাজাকার আওয়ামী লীগের বিরুদ্ধে তো জানি আমরা, চরমনাই থেকে শুরু করে পকেট দল যেগুলো, এগুলো সবাই কিন্তু আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে। পক্ষান্তরে আওয়ামী লীগেরা কিন্তু নাস্তিকদেরকে ঘৃণা করতো, অথচ দেখেন আপনি তসলিমা নাসরিনকে দেখেছেন, তিনি আওয়ামী লীগের সমালোচক ছিলেন। যেদিন এই রাজাকারের বাচ্চাদের চিনে ফেলেছেন ওই দিন থেকে কিন্তু প্রকাশ্যে কোনো কিন্তু কেন না, আমার অবস্থানও একই। আমি নিজেও এই আন্দোলন যতদিন যৌক্তিক মনে হচ্ছে সমর্থন করেছি, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে দমনপীড়নকে সমালোচনা করেছি, আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মারার অধিকার নিয়ে আমি কথা বলেছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশের সম্পদ, মেট্রো রেল, ফুট ওভার ব্রিজ আগুন ধরিয়ে দেওয়া, এগুলো সমালোচনা করেছি। আমাদের বিপদ যে আমরা দেশে থাকতে পারি না, মোল্লা মুন্সিরা কিন্তু ঠিকই থেকেছে। আওয়ামী লীগ ফিরলে আবার এই মোল্লা মুন্সিদেরকে ওইটা করে দেবে কিনা আর কি, আমি শব্দটা মুখে নিলাম না, অনেক বয়সে মানুষ দেখেন আর কি, যে চাটা চাটছিল এতদিন আবার চাটবে কিনা আওয়ামী লীগের, এই ওলামা লীগ আবার বের হবে কিনা। না 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 না, ওই হুলাবিলাই লীগের আর কোনো দিন দাম দিবে না। ওই হুলাবিলাই লীগের একটা লোকের কথা বলতে শুনেছে, ওলামা লীগের আমি হুলাবিলাই লীগ বলতাম। যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে তার স্বীকৃতি দিল অঙ্গ সংগঠন। আমি কেন্দ্রীয় নেতাদের প্রশ্ন, এটা আপনারা কি করলেন? এটা আপনারা কি করলেন? সে ওলামা লীগ আছে থাকুক, কিন্তু তাদের অঙ্গ সংগঠন কেন স্বীকৃতি দিলেন? তারা কিন্তু আমাকে অনেকে জবাব দিতে পারে না। তারা কিন্তু হেফাজতে ইসলামের সাথে যে একটু গাইঠে বিরোধ করে ফেলছিল, তার পক্ষে বক্তব্য দিয়েছিল, চেষ্টা করেছিল, পারে নাই, তাদের যুক্তি আমি ভুল প্রমাণ করেছি। কিন্তু ওলামা লীগকে যখন স্বীকৃতি দিল, আমি বললাম এটা কেন গেলে টু শব্দটি করে নাই। তারা বলছে আমাদের দলীয় সিদ্ধান্ত। তো ওই যে বড় বড় মাথায় মাঝে মাঝে বড় বড় ভুল হয়ে যায়, করে ফেলছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগের লোকজনের, আমি তো তৃণমূলের সাথে কথা বলি, আগে যারা হুজুর দেখলে দাঁড়াইতো, এখন কিন্তু দাঁড়াবে না, জুতা মারবে। ওই দিন বাগে খাইছে ভাই, ওই যে হুজুর এলে যে আওয়ামী লীগ আমাদের ন্যায্য অধিকার দেয় নাই। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, সমকামীদের যে গ্রুপগুলোকে টাকা দিছিল, আমি জানতাম না এটার পেছনে জামাত শিবির বা ইউএসএ, কিন্তু তাদের কাছ থেকে স্পষ্ট প্রপোজাল আমার কাছে, আমি ইতিহাসের সাক্ষী, আমি বলে দেবো সবকটা নাম, এখন বলতেছি না, কারণ তারা এখন বলে তারা জামাতের কাছ থেকে বিপদে পড়বে। বাট আওয়ামী লীগ ফিরলে আমি তাদের নাম বলে দেবো, কে কে আমার কাছে টাকার প্রশ্ন নিয়ে আসছিল। জামাত তাদের টাকা পয়সা দিছে, শুধু ওই গ্রুপটা না, আমাকে ওই একটু আগে নিয়েছিলাম নামটা, সেই সাংবাদিকও বলছে প্রপোজাল ছিল, অন্য প্রজেক্ট দেবে, যে এই প্রজেক্টটা তুমি করো জুলাইয়ের পক্ষে, নাও, মানে সেটা অন্য বিষয়। কিন্তু টাকা পয়সা আওয়ামী লীগ যাদেরকে নিরাপত্তা দিলেই কিন্তু তাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে তারা থাকে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু অলরেডি আপনারা জানেন থাকে। আপনি দেখেন সমকামীরা যারা রয়েছে, নাস্তিকরা রয়েছে, তারা কিন্তু কোনো স্বার্থ চায় না যে ওকে আমরা একটা কমিউনিটি, আমাদের অধিকারটুকু দাও। যদি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা থাকতো, অর্থাৎ ধর্মের সমালোচনার অধিকার থাকতো, তাহলে এই যে মোহাম্মদ, ভগবান, এদের নিয়ে কোনো নাস্তিক কথা বলতে যাইতো না। আপনি ভারতের দিকে যাকান, তারা কিন্তু যায় না। আপনি আমেরিকা, আপনি আমাকে সুখে থাকতে দেন, আমার অধিকারটুকু আমাকে রাখতে দেন, আমি আপনাদের খোঁচাবো না, আপনি আমার দেশ থেকে বিতাড়িত করবেন, আপনি কি মনে করেন আপনার নবীরে আমি চুমা দেবো? সেটাই, ঠিকই বলেছেন যে এইখানে তো বাংলাদেশের যারা, আপনি যদি একজন ফ্রি থিঙ্কার, একজন মুক্ত চিন্তক বা নাস্তিকদের যদি আপনি তাদের মতো করে চলতে দেন, তারা তো কোনো খোঁজাখুঁজি করার মধ্যে তারা যাবে না। তার রাজনৈতিক অধিকারও তারা চায় নাই, তারা চেয়েছিল তাদের পার্সোনাল অধিকার, বাক স্বাধীনতা, তাদের ব্যক্তিগত নিরাপত্তা চেয়েছিল, যেটা তখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল। বা তাদের জামাতের মতো মৌলবাদী দল সলিমুল্লাহরে কিনতে পারলে, ফরাদ মজারে কিনতে পারলে, আপনি মনে করে দেয় সলিমুল্লাহ, ফরাদ মজার, ফারুকি থেকে শুরু করে, ফারুকির তো খাওয়াইছি, ফারুকি নিজে নাস্তিক, দেখেন আল্লাহ আল্লাহ করতেছে এখন,
মানে এই ধরনের বদমাশগুলোকে এক একটা অ্যাওয়ার্ড দিয়ে দিলে সমস্যা কি ছিল? সলিমুল্লাহ তো একটা অ্যাওয়ার্ডই চাইছে, একটা 21 পদক ভিক্ষাই চাইছে, দিলে সমস্যা কি মনে ছিল? করেন আনু মোহাম্মদকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিত, ফরহাদ মাজাহারকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিত, বদরুদ্দিন উমরকে ডাইকে আনু মোহাম্মদ হয়তো অ্যাওয়ার্ড চায় নাই, আনু মোহাম্মদের ব্যাপারটা আমি একটু দ্বিপদ, সে তো অ্যাওয়ার্ড চায় নাই, বলছে যে আমার পিটাইস না। আনু মোহাম্মদ তো মার খাইছে। হ্যাঁ, সে মারতো না, অথবা পুরস্কারও দিয়ে দিত, দিতে দেওয়ার সুযোগ ছিল বুদ্ধিজীবী হিসেবে তাকে। তারপর মনে করেন যে আবুল কাসেম ফজলুল হককে একটা সুযোগ দিয়ে দিত, যেটা জামাতেরা দিল, তাহলে কিন্তু সব যুদ্ধ শেষ হয়ে যেত। এটা মাঝে মধ্যে, এটা মহিউদ্দিন কিন্তু মোহাম্মদ একটা দিয়ে দিত। হ্যাঁ, জামাত কিন্তু এক্সপার্ট এই ব্যাপারে, জামাত এক্সপার্ট। জামাত কিন্তু এদের ক্যাশ করতে পারে। বদরুদ্দিন উমর একদিন ধরে আইনা ফুলের মালা দিয়ে দিলেই তাহলে কিন্তু চাপাবাজি বন্ধ হয়ে যেত। এটা কিছু কিছু কৌশল যেটা জামাত করেছে। কি করেছে? মানে যে এই যে দেবতা যে ফুলে তুষ্ট, যে ভোগে, যে দেবতা, yes, যে দেবতা যে ভোগে সন্তুষ্ট। ঠিক আছে, এটা সত্য বলেছেন। কিচ্ছু না, এই যে দেখেন মেজর আখতারুজ্জামান, যাকে এখন আমি মেথর আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামানকে জামাত নিয়ে গেল কিভাবে? কেন আওয়ামী লীগ নিতে পারলো না? আমি তাকে প্রশ্ন করেছি, আমি তাকে এই প্রশ্ন করেছিলাম। লাস্ট তার সাথে আমার যে লাইভটা হয়েছিল অতর্কিত, আমি জানতাম না উনি আসতেছেন, পেয়ে গেছি। তা আমি তো উপস্থাপককে মেসেজ করলাম, উনি থাকলে তো আমি লাইভে থাকবো না। বলছে না, আপনাকে নিয়ে ফেলেছি। পরে যদিও তার সাথে আগে লাইভ করি, জামাত করার পর তো তার সাথে আমি লাইভ করতে পারি না। পরে যে আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কেন জামাতে গেলেন? কি বলছে আমার জানেন? আমার তো কেউ ডাকে নাই। কথাটা কিন্তু একেবারে এটা তো সত্য, আমার তো কেউ ডাকে নাই, আমি চলে গেছি। এই কথাটা মনে করো খালেদা জিয়ার কথা। তখন আমি বললাম ঠিকই তো, মঞ্জুরুল হাসান খানকে যখন আমার সামনে মানে আর অনেকেই ছিল, তখন আপনি আমি, ফজলুর রহমানের মতো নেতাকে দেখেন বঞ্চিত করে দেশ থেকে বাইর করে, হ্যাঁ, দল থেকে বাইর করে। হ্যাঁ, এটা এগুলো 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 ভুল। এগুলো যেমন বললো যে খালেদা জিয়াকে জিজ্ঞেস করলো, আপনি কেন জামাতের দিকে ঝুঁকলেন? খালেদা জিয়া বললো, আমার শেখ হাসিনা তাকাইতে তাকাইতে জামাতের দিকে নিয়ে ফেলে দিছে। এই যে যে কথাগুলো বলেছে, তেমনি আওয়ামী লীগ এই সুযোগগুলো দিলে তারা চুপ হয়ে যেত। তারা তো আসলে তো এই যে ফরহাদ মাজাহার, আনু মোহাম্মদ, যদিও, আচ্ছা শোনেন, আপনি নির্যাতিত হন নাই। আপনি যে আনু মোহাম্মদের সাথে উদাহরণ দিলেন, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। আপনি তো তার সাথে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আনু মোহাম্মদের বাড়িতে তো আওয়ামী লীগ হামলা করেন, আপনার বাড়িতে করেছে তো আওয়ামী লীগ না, হামলা। আমাদের দেশের শেখ ফরিদ ভাই, আমাদের দেশে মূল সমস্যা কি জানেন? এটা অন্য দেশেও আছে, ভারতেও আছে। যারা বুদ্ধিজীবী তারা নিজেদেরকে একটা সময় যায় এমন একটা অহংকারের জায়গায় নিয়ে যায় যে আমি শ্রেষ্ঠ, আমাকে সবাই তেল মারতে হবে, আমার বিশেষ জিনিস খুব বড় বড় হয়ে গেছে, সবাই তোমরা তেল মেরে দাও। এই যে তাহলে এদের জন্য মূর্খ পণ্ডিতকে আপনাকে বলবে, আমাকে বলবে, বাংলা বা সংস্কৃত শব্দে মূর্খ পণ্ডিত যেটা শব্দটাও তৈরি হয়েছে বা ব্যবহার, এটাকে আপনার আমার জন্য তো নয়, এটা রাজনীতিবিদদের জন্য হ্যাঁ, নয়। এটা তো প্রবাদে আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। পরিত্যাজ্য। তাই পণ্ডিত মূর্খ, এই আনু মোহাম্মদ তো পণ্ডিত মূর্খ। আপনি যত পাণ্ডিত্য অর্জন করবেন, অহংকার তত বিলীন হয়ে যাবে, তত আপনার অহংকার আপনি। এইবার আমরা একটু মবের দিকে তাকাই। Sure. আমাদের জামাত শিবির, রাজাকার, বিএনপি মিলেমিশে একটা সর্বসমন্বয় একটা অসাধারণ মব আমরা দেখলাম বাংলাদেশে। এখন আমরা দেখেছি বরেণ্য ব্যক্তিদেরকেও কিন্তু অপমান করতে। ডক্টর শাহরিয়ার কবির একজন প্রখ্যাত সাংবাদিক, বিশ্লেষক, ডকুমেন্টারি, তার অসংখ্য ডকুমেন্টেশন আছে। রাইটস নিয়ে কাজ করার জন্য শাহরিয়ার কবিরের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল ঘাতক দালালদের শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের শ্রদ্ধেয় জাহানারা ইমাম, তাদের যে পরিমাণে অপমান করা হয়েছে, এমনকি বেগম রোকেয়া সাখাওয়াতের ছবিতে ম দিয়ে বর্গীয় শব্দ লেখা হয়েছে তার ছবিতে, স্বয়ং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি যদি ভুল না করে থাকি। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এবার সলিমুল্লাহদের কবরে কি হবে? বা কিছুদিন আগে যে মল্ল ওই বদরুদ্দিন, এদের কবর টবর কি থাকবে? এই একই মব আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনি বলতে পারেন মূর্খ, আপনি বলতে পারেন তারা অসভ্য, বলতে পারেন আপনারা তারা দুর্নীতিবাদ, অনেক কিছু বলতে পারেন, কিন্তু মাইরের বেলায় কিন্তু এরা কিন্তু খুবই ইউনাইটেড। কারণ এরা সংগ্রাম করছে, স্বাধীনতা সংগ্রাম করা লোকজন, তাদের পূর্বপুরুষ করছে। আর রাজাকারের ওরা পালাইছে, শুধু এরা পলায়নে এক্সপার্ট, গুপ্ত হওয়াতে কিন্তু জামাত শিবির এক্সপার্ট, কারণ তাদের বাপদাদারা ওই 1971 গুপ্ত হয়েছে, রাজাকারি করে অন্য এলাকায় যে ভং ধরে ছিল। তো আওয়ামী লীগের তো কিন্তু মাইর দেওয়ার অভ্যাস আছে। তো তারা যখন মব করবে, আমি চাই না কোনো, আমি শুধু ভাবতে চাই ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, হোয়াট অ্যাবাউট পিনাকি ভট্টাচার্য, তার বাড়ির কি হবে, তার বাবা মা 14 গোষ্ঠীর কি হবে? যেভাবে মব করে প্রথম আলো ভাঙা হয়েছে, সেইভাবে অন্যান্য যে আমার দেশ, তোমার দেশ, লালের দেশ, তো যাই এদের কি হবে? আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যখন মব করবে সেটার মাত্রা কেমন হবে? আমি আবারও বলছি, আমি কোনো মবের প্রমোট করছি না, কোনো সন্ত্রাস কর্ম আমি সমর্থন করি না, কিন্তু কিছু তো হবে। আপনি ঢিল মারছেন, পাটকেল তো আপনার দিকে অলরেডি তীর ছোড়া হয়, ওই তীর আর ফিরে আসে না, তো তীর তো ছোড়া হয়ে গেছে। আপনি এটাতে কীভাবে ফেরাবেন? এটা তো অবধারিত, আপনি মার খাবেন, আপনার কবর টবরের মানুষ প্রস্রাব করবে, এটা অবধারিত। তো সেটা মাত্রাটা কি হবে, এটা আপনি যদি আমাকে একটু বলতে পারতেন। প্রথমে আপনাকে বলি 32 নম্বর, প্রথমে আপনাকে স্পষ্ট, আমি দুঃখিত, আমরা মানবাধিকার
কর্মী এবং মানবাধিকারে বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটবেই, আমরা সে ঠেকিয়ে রাখতে পারবো না। আমরা সেটা নিয়ে হয়তো তখন নিন্দা জানাবো, কিন্তু ঠেকাতে পারবেন। আচ্ছা, ওই যে যে ক্লিপটা দেখালেন, যার বউকে ধর্ষণ করেছে 1 বছর, এই ছেলেটা যখন ফিরে এসে, আমরা তার মা বোনকে ধর্ষণ বা করতে ওই দিব যে না। সাদ্দামের স্ত্রীকে দেখা করতে দিল না, সেই স্ত্রী আত্মহত্যা করে মারা গেল, তার লাশটা পর্যন্ত দেখতে দিল না, সাদ্দাম তাইলে কি করবে? এই লোকগুলো যখন ফিরে এসে তার প্রতিশোধ নিতে যাবে, আপনি বলেন তো আমরা কি জবাব দেব তার কাছে? কি জবাব দেবেন? কি দিয়ে তাকে নাই সান্ত্বনা দেবেন? সম্ভব আছে? নাই। 32টা, আমি বলি, ধরেন জামালপুরে মির্জা আজমের বাড়ি আপনি ভেঙে দিয়েছেন, ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে তার বাড়ি, তারপর আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দিয়েছে জামালপুরে, তারপর ধরেন আপনি শামীম ওসমানের বাড়ি জ্বালিয়ে দিলেন, ধরেন আপনি ওবায়দুল কাদেরের বাড়ি জ্বালিয়ে দিলেন, ধরেন আপনি আওয়ামী লীগের অনেক নৌফেলের বাড়ি জ্বালিয়ে দিলেন, জাহাঙ্গীরের বাড়ি, গাজীপুরে জাহাঙ্গীর মেয়রের বাড়ি জ্বালিয়ে দিলেন, ধরেন আওয়ামী লীগের, তারা কিন্তু সেটা ক্ষমা করবে, করতে পারে, সম্ভাবনা আছে। করবে কিনা জানি না, কিন্তু বুঝাইলে শেখ হাসিনা যদি বলে, এই জাহাঙ্গীর, ওবায়দুল কাদের সাহেব, শামীম ওসমান ভাই, আপনারা মেনে নেন, এটা যা হয়েছে হয়েছে, দেশকে চালাইতে হবে, বাড়ি গেছে বাড়ি করে দিব। 32 নাম্বার যারা ভেঙেছে, এটা কিভাবে আওয়ামী লীগকে আপনি বোঝাবেন? শেখ হাসিনা নিজেও যদি বলে যে 32 নাম্বার ভাঙার প্রতিশোধ নিও না, আমার বিশ্বাস বাংলাদেশের অর্ধেক আওয়ামী লীগের লোক এই কথা মানবে না। মানবেন না, আপনি লিখে রাখেন। আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, তারা জেলে খাটলেও এই কথা মানবে না, শেখ হাসিনার নির্দেশও মানবে না। অন্তত 50% বাদ দিলাম, 10% মানুষ যদি শেখ হাসিনার এই নির্দেশ না মানে, আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশ না মানে, আপনি কি করতে পারবেন? একজন মৃত আওয়ামী লীগের নেতার হাত করা ছিল, লাশে আমরা দেখেছি। আপনি তুরাগ নদীতে ডুবিয়ে মেরেছেন, আপনি তাদের মাকে না, বাবাকে না পেলে তার সন্তানকে মেরেছেন, সন্তানকে না পেলে মাকে মেরেছেন। তাদেরকে আপনি কিভাবে রক্ষা করবেন ভাই? কি দিয়ে তাদের বোঝাবেন আপনি? আর এই যে 18 মাসে এবং যতদিন চলবে ডিসেম্বর পর্যন্ত, যেভাবে অপকর্ম এরা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আওয়ামী লীগের কোনো ব্যবসা বাণিজ্য নাই, তারা এসে বিএনপি লোকের ব্যবসা করতে দেবে আপনার মনে হয় সম্ভব? আপনি কিভাবে ঠেকাবেন এটা ভাই? এখানে একজন কমেন্ট করেছেন, শেখ ফরিদ ভাই, যে আসাদ নূর ভাই এবং শেখ ফরিদ ভাই, আপনাদের আলোচনা শুনে মনে হচ্ছে হাসিনা দেশে ফিরেই ক্ষমতায় বসবে। দেশে শেখ হাসিনা ফিরছে এটা বললেই ক্ষমতায় বসতে হবে না, এটা দেখবেন সামনে, কারণ নেতাকর্মীরা তারা প্রাণ পাবে ফিরে, এবং শেখ হাসিনার জন্য ধরেন কজ লাগে সবকিছুর জন্য। এখন মাঠে নামতেছে না কারণ তাদের নেতৃত্ব নাই। শেখ হাসিনা যে আসতেছে এটা জেনে মাঠে নামতে কেউ কার্পণ্য করবে না, এটা আমি শিওর, এবং সেখানে অনেক লাশ পড়বে, এটাও সত্য। ঠিকই বলেছেন উনি, কোনো সন্দেহ নাই, কারণ ক্ষমতা কেউ ছাড়বে না সহজে। আর সেনাবাহিনী যদি ইনভলভ হয়, তাহলে লাশের সংখ্যা বাড়বে, তাহলে ওখানে লাশের সংখ্যা বাড়বে। কিন্তু আপনি একটা জিনিস, উনি কি বলেছিলেন যে ক্ষমতায় শেখ হাসিনা আসলো মানে ক্ষমতায় আসে না, এটা বলেছেন না, বুঝলি? ভাবটা এমন যে আমাদের কথা শুনে মনে হচ্ছে যে শেখ হাসিনা কালকেই ক্ষমতায় বসে যাচ্ছেন, এসেই ক্ষমতায় বসে যাবেন। আমরা তো তা বলি নাই, আমরা বলেছি তিনি ডিসেম্বরে আসবেন। আসলে শেখ হাসিনা ক্ষমতায় বসবেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশের সরকার উচ্ছেদ হয়ে যাবে, এতে তো বলার অপেক্ষা রাখে না, কারণ এক খাপে 2 তরবারি তো থাকে না। শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছা মানেই সে ক্ষমতা। যিনি এটা বলেছেন, ভাই আমরা মাঠে রাজনীতি করালো, আমরা রাজপথ বুঝি, রাজপথ নাই মানে আপনি কিছুই না। আপনি এই যে ভাবির পোলারা সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, তাকে দিয়ে একটা উদাহরণ দেন না, সেনাবাহিনী ছাড়া চলতে পারে, আমি শুনবো। যেমন প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই কারোর ভাই, কারো বোন, কারোর সন্তান, আপনার বাবাকে যদি কেউ অপমান করে, আমার কি গায়ে লাগবে? খুব একটা লাগবে মানুষ হিসেবে, কিন্তু আপনি যে রিয়াকশনটা দেখাবেন আমি এটা দেখাবো না। আর প্রেমিকা দিয়ে উদাহরণ দিই, প্রেমিক বা প্রেমিকা, তখন আপনার প্রেমিকাকে কেউ অপমান করছে, আপনি তো যে ওর ঠ্যাং ভেঙে দেবেন। বা আপনার প্রেমিককে কেউ অপমান করছে, আপনি তো যে বোন হইলেও আপনি যে ওর চুলটা ধরে ধরে আছাড় মারবেন। এটা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার কাছে বঙ্গবন্ধু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। এখন যদি বঙ্গবন্ধু থাকতেন, তিনি যদি ডাক দিতেন, আমি বাংলাদেশে যে যুদ্ধ করতাম, ডাক দিলে অবশ্যই করতাম, কারণ এটা আমার ফিলিংস। আপনি কি করে বোঝাবেন? তো এটা শেখ হাসিনা কত বড় গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বাংলাদেশে